like some common chronic lung disease like diabetes and kidney disease, যেগুলোতে ইমিউনোসাপ্রেস থাকে, দেখা যায় এই সমস্ত ইয়াতে আমাদের টিউবারকুলোসিসের ইয়াটা খুব বেশি আর কি, প্রেফারেন্স খুব বেশি। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ এন্ডেমিক ফ্লু, তাই না? যেমন করোনা ভাইরাস, তাই না? এটা একটা এন্ডেমিক, তাই না? এটা প্যান্ডেমিক হয়ে গেছে, প্যান্ডেমিক, তাই না? ফ্লু যুগে যুগে কিন্তু এগুলো আসতেছে, তাই না? বার্ড ফ্লু আসছে, তারপর মার্চ আসছে, এখন আসলো করোনা। এটাও কিন্তু রেসপিরেটরি ডিজিজ। আর নিউমোনিয়া, নিউমোনিয়া সবসময় লিডিং কজ অফ ডেথ, মোর্টালিটি মোবিলিটি হচ্ছে বেশি, বিশেষ করে ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট, তাই না? এবং আরও কিছু কিছু ডিজিজ যেগুলো আছে, যেগুলো সাধারণত কমিউনিকেবল না, কিন্তু যেগুলো অ্যালার্জি, অ্যাজমা, সিওপিডি, যেগুলো এনভায়রনমেন্টাল পলিউশন এবং অ্যালার্জির সাথে যুক্ত, এগুলোও কিন্তু অনেকটা আমাদের আমাদের মর্টালিটি আর মোবিলিটি বাড়ায়। তো অ্যাজ হোল চিন্তা করলে রেসপিরেটরি সিস্টেমের কিছু কিছু ডিজিজ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ডে বাই ডে, এবং যেগুলো বর্তমানে আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রি বাড়তেছে, পলিউশন বাড়তেছে, এগুলো ডিজিজের প্রেক্ষাপটও বাড়তেছে। স্মোকিং যেহেতু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে লাং ক্যান্সার অলসো গিভ এ বিগ মর্টালিটি। ওকে, আমরা আসলে কিছু ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি পড়বো। ফাংশনাল অ্যানাটমি বলতে আমরা কি বুঝি আসলে, তাই না? এক ফাংশনাল অ্যানাটমি বলতে আমরা বুঝি, আমরা যদি লাংসকে দুইটা সিস্টেম আছে, একটা কন্ডাক্টিং সিস্টেম আর একটা গ্যাস এক্সচেঞ্জ সিস্টেম, তাই না? কন্ডাক্টিং সিস্টেম হলো আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, মানে যে পার্টে তোমার গ্যাস এক্সচেঞ্জ হয় না আর কি। তোমরা কি শুনতেছো? হ্যালো? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, না শুনলে বলবো। আচ্ছা, জি স্যার। যে পোর্শনে গ্যাস এক্সচেঞ্জ হয় না, এগুলোকে আমরা আসলে ডেড স্পেস বলি আর কি, তাই না? অ্যানাটমিক্যাল ডেড স্পেস বলে এগুলোকে, তাই না? এই পোর্শনটাতে সাধারণত গ্যাস এক্সচেঞ্জ হয় না আর কি। দেখা যায় অ্যারাউন্ড 150 ml পর্যন্ত আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস থাকে, যে এয়ারগুলো সাধারণত গ্যাস করে না। আর যেগুলো অ্যালভিউলাসে থাকে, অ্যালভিউলার ডাক্ট স্ট্যাক্স, যেগুলো আমরা অ্যাসাইনাস বলি, তাই না? ইট ইজ দ্য মেন ফাংশনাল ইউনিট অফ গ্যাস এক্সচেঞ্জ ইন লাংস। তাহলে মূলত আমরা ফাংশনাল ভলিউম আমাদের কত আসলে 350 ml। আমরা যদি একটা অ্যাডাল্ট 70 কেজি মানুষের যদি আমাদের টাইডাল ভলিউম কত, নর্মাল টাইডাল ভলিউম 500 ml হয়, তাহলে ফাংশনাল ভলিউম আমাদের 350 ml। অতটুকুই মাত্র আমরা গ্যাস এক্সচেঞ্জ করি, বাকি 150 ml কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস, যেগুলো আমাদের কোনো গ্যাস এক্সচেঞ্জ করে না, কিন্তু কন্ডাক্টিভ সিস্টেমে থেকে যায় আর কি, তাই না? আর আমরা যে ব্রিদিং নিচ্ছি আসলে, তাই না? এই ব্রিদিং নেওয়ার সময় যে আমাদের লাংসটা তো আমাদের দুইটা ভাগে ভাগ আছে, রাইট লাং, লেফট লাং। রাইট লাং আছে 3টা লোব, লেফট লাং আছে 2টা লোব, তাই না? প্রতিটা লোবে আবার 2-এর চেয়ে বেশি আবার সেগমেন্ট থাকে, এগুলোকে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলে, যেগুলো একটা মেন ব্রাঞ্চেস অফ দ্য লোয়ার ব্রঙ্কাস দ্বারা এরেটেড থাকে, এবং প্রত্যেক সেগমেন্টেরই আলাদা আলাদা আর্টারিয়ান ভেন সাপ্লাই থাকে। সুবিধা হলো কি, প্রতিটা সেগমেন্ট আবার ইন্টারভ্যালুলার সেপ্টা দ্বারা পৃথক থাকে, ফলে ওরা টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ইনফেকশন ফ্রম ওয়ান সেগমেন্ট টু অ্যানাদার সেগমেন্ট। রাইট লাগে বলা হয় থেকে 10টা সেগমেন্ট, আর লেফট লাগে একটু কম থাকে, সাধারণত 8 থেকে 9টা থাকে, 8টা থাকে সেগমেন্ট। এদের সুবিধা হলো যে এই সেগমেন্টগুলোর ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সুবিধা হলো ওরা নিজেরা একটা ইন্ডিভিজুয়াল লাং ইউনিট হিসেবে কাজ করতে পারে। এবং আরেকটা সুবিধা হলো যে যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে ওরা সেপ্টাম দ্বারা পৃথক থাকে, ফলে এই লিমিটস দ্য স্প্রেড ফ্রম ওয়ান সেগমেন্ট টু আলাদা ইনফেকশন প্রিভেন্ট করতে পারে। আর হলো লাংসটা কাভারিং থাকে পুরা, দ্যার ইজ প্যারাটাল অ্যান্ড ভিসেরাল পুরা, মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে, আমরা পুরাল স্পেস বলি। এদের কাজ হলো এরা স্লাইডিং মুভমেন্ট করে, এরা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এখানে 5 to 15 ml নর্মালি ফ্লুইড থাকতে পারে, প্লুরাল ফ্লুইড নর্মাল, যেগুলো আমাদের ফ্রিকশন, টু প্রিভেন্ট দ্য ফ্রিকশন বিটুইন দ্য টু পুরা, তাহলে আমাদের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এবং দে অলসো গিভ দ্য নেগেটিভ প্রেশার, নেগেটিভ অ্যাটমসফিয়ারিক প্রেশার এখানে থাকে, ফলে যে কোনো আমাদের লাংস কিন্তু কলাপস হয় না, নাহলে কিন্তু লাংস কলাপস হয়ে যেত, তাই না? তাহলে প্লুরাল ফ্লুইড অলওয়েজ নেগেটিভ প্রেশার, তাই না? এই হলো ইম্পর্টেন্ট কথাবার্তা। আর হলো ডায়াফ্রাম, আমাদের ডায়াফ্রাম একটা মেন মাসেল হিসেবে কাজ করে। দা ডায়াফ্রাম ইজ দ্য মেন ইন্সপিরেটরি মাসেল, কারণ আমরা যখন ইন্সপিরেশন নিই তখন ডায়াফ্রাম কী করে ডাউনওয়ার্ড কন্ট্রাকশন হয়, নিজের দিয়ে কন্ট্রাকশন, ইট ইজ সাপ্লাইড বাই দ্য ফ্রেনিক নার্ভ 3, 4 and 5, তাই না? আর আরেকটা কাজ করি, আমাদের রিফস যেগুলো আছে, আমাদের রিফসগুলো কিন্তু এমনভাবে সাজানো থাকে যেগুলো অবলিকলি প্লেস থাকে, ফলে আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কিন্তু রিফগুলো আউটওয়ার্ড
অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট করে, তাই না? যেটাকে আমরা বাকেট হ্যান্ডেল বা পাম্প হ্যান্ডেলের সাথে তুলনা করি। এই রিপগুলো একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেলে আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ওই আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড মুভমেন্ট হয়, যেখানে আমাদের পোস্টিরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার এই সবগুলো কিন্তু বেড়ে যায় ফর ডায়াফ্রামিক ডাউন কন্ট্রাকশন অ্যান্ড অ্যালং উইথ দ্য অ্যাস্টোকোর্টিভাল রিপসগুলোর তোমার আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড মুভমেন্টের জন্য, তাই না? ফলে দেখা যায় আমাদের দিস ইজ দ্য মেকানিক্স অফ দ্য অ্যাক্টিভ ব্রিদিং, লাং মেকানিক্স। আর পেসিভ এক্সপিরেশন কীভাবে হচ্ছে? এক্সপিরেশন হচ্ছে একটা পেসিভ কন্ডিশন, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস, এটা পেসিভ প্রসেস। তাহলে আমাদের ইন্সপিরেশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশনের পেসিভ প্রসেস, ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? জি স্যার। আমি আজকে আসলে ওভারভিউ খুব কমন জিনিস আজকে তো বলবো তোমাদেরকে, জি না? স্যার, জি স্যার। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কিছু কন্ডাক্টিভ সিস্টেম বললাম, তাই না? কিছু ফাংশনাল সিস্টেম বললাম, ইউনিট বললাম, সাইনাসগুলো। তাহলে দেখো আমাদের এই যে লাংয়ের যে আমাদের অ্যাসেনা, যেটা গ্যাস এক্সচেঞ্জ করে মেনলি, তাই না? এরা কম্প্রোমাইজ উইথ রেসপিরেটরি ব্রঙ্কিউলস, টার্মিনাল ব্রাঞ্চ এন্ড ক্লাস্টার অফ দ্য অ্যালভিওলাই, ঠিক আছে? এরা ক্লোজ কন্ট্যাক্ট থাকে, এয়ার এবং ব্লাড একটা ক্লোজ কন্ট্যাক্ট থাকে, আমরা যেটা রেসপিরেটরি মেমব্রেন বলি, তাই না? এই মেমব্রেনের ডিস্টেন্স কিন্তু অনেক কম, 0.4 মাইক্রোমিটার, কিন্তু সো থিন, এবং এখানে অক্সিজেন আপটেক হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশন হচ্ছে, তাই না? এবং এই অ্যালভিওলাসগুলোতে দুইটা সেল থাকে, টাইপ 1 এবং টাইপ 2 নিমোসাইট। টাইপ 1 যেটা নিমোসাইট থাকে, এগুলো বেসিক্যালি এগুলো আসলে এপিথেলিয়াল সেল, এবং এরা স্ট্রাকচারাল কম্পাউন্ড হিসেবে কাজ করে। আর যেগুলো টাইপ 2 থাকে, এটা ফিউ টাইপ 2 নিমোসাইট থাকে, কিউবয়েডাল সেল, এরা একটা সাবস্টেন্স রিলিজ করে, যেটার নাম হলো সারফেক্টেন্ট, তাই না? সারফেক্টেন্ট রিলিজ করে এরা, এবং এটা মিক্সচার অফ দ্য ফসফোলিপিড। এদের কাজ কি? এদের কাজ হলো আন্ডার সারফেস টেনশন, ওরা সারফেস টেনশন কমায় আমাদের অ্যালভিওলাসে, ফলে আমাদের লাংসটা প্রিভেন্ট ফ্রম দ্য কলাপস, আমাদের এক্সপিরেশন অবস্থায় আমাদের লাংস যাতে কলাপস হয়ে না যায়। সো ইট কাউন্টারেক্টস দ্য টেন্ডেন্সি অফ দ্য অ্যালভিওলাই টু রিকয়েল টু কলাপস, ঠিক আছে, ডিউরিং সারফেস টেনশন। সো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের টাইপ 2। এবং টাইপ 2গুলো আবার একটা কাজ করে, যেগুলো রিজেনারেট করতে পারে এরা। এই টাইপ 2 আবার টাইপ 1 সেলগুলোকে রিজেনারেট করতে সহায়তা করে, তাই না? তাহলে মোটামুটি আমরা এখন যেগুলো বললাম, এগুলো হলো অনেকটা ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তাই না? আর আমরা যদি ক্রস সেকশন করি, তাই না, যেমন একটা জায়গায় একটা ক্রস সেকশন, কিন্তু আমরা যদি ট্রাকিয়া এবং ট্রাকিয়া দিয়ে ক্রস সেকশন করি, ট্রাকিয়ার ক্রস সেকশন করলে কিন্তু এটা খুবই ন্যারো, একটা টোটাল সারফেস এরিয়া খুব ন্যারো, যেখানে ট্রাকিয়া এবং গ্লোটিস এই জায়গাতে যদি এয়ারওয়েকে ক্রস সেকশন করা হয়, তাহলে খুব ন্যারো ক্রস সেকশন, খুব ন্যারো সারফেস এরিয়া থাকে, ফলে দিস এরিয়া ইজ মোস্ট ভালনারেবল টু অবস্ট্রাকশন। তাহলে যে কোনো ফরিন বডি বা যে কোনো গ্রোথ, ঠিক আছে, ট্রাকিয়াল গ্রোথ বা যে কোনো লেরেঞ্জিয়াল পলিপ হলেই কিন্তু আমরা ওই জায়গাটা কিন্তু অবস্ট্রাক্টেড হয়ে যায় এবং স্টাইডর, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি হিসেবে প্রেজেন্ট করতে পারে, তাই না? আমরা জানি যে টোটাল এই এয়ারওয়ে ক্রস সেকশন এরিয়া সবচেয়ে কম হলো গ্লোটিস এবং ট্রাকিয়াতে, সবচেয়ে কম হলো গ্লোটিসে, চিলড্রেনতে কিন্তু আরও কম। সো এই এরিয়ার জন্য ভালনারেবল টু অবস্ট্রাকশন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের কাজ কি। প্রথম কাজ হলো কি, সবচেয়ে মেন কাজ হলো গ্যাস এক্সচেঞ্জ করা, অক্সিজেন আপটেক আর কার্বন ডাইঅক্সাইড আউট করে, তাই না? সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হলো আসলে বেসিক্যালি আমরা যে ইন্সপায়ার্ড এয়ার নিচ্ছি, সেই ইন্সপায়ার্ড এয়ারগুলো ময়েশ্চার করবে এদেরকে, তাই না? এদেরকে পিউরিফাইড করবে, আমাদের এয়ারগুলোকে পিউরিফাইড করে। কেমনে করে? ওই যে আমাদের নোস্ট্রিল আছে, নোস্ট্রিলে কিছু আবার সিলিয়া থাকে, লাইনিংয়ে কিছু সিলিয়া থাকে, এপিথেলিয়ামে, সবগুলো মিউকাস সিক্রেশন হয়, সব কিছু মিলে একটা মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স এসকেলেটর থাকে। ফলে দেখা যায় আমাদের রেসপিরেটরি সিস্টেমের কাজ হলো নট অনলি গ্যাস এক্সচেঞ্জ বাট অলসো ইনভলভ ইন দ্য আমাদের এয়ারওয়ে যে আমার ঢুকতেছে এগুলোকে রিফ্রেশ করা এবং এগুলো ময়েশ্চার করা, এগুলোকে, তাই না? ময়েশ্চার করা এবং হিউমিডিফাই করে বডি টেম্পারেচারের মতো করে নিয়ে চলে আসে আনে। এরকম একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমাদের লাংসের। আর একটা ইম্পর্টেন্ট কাজ হলো লাংস কিন্তু অনেকগুলো ডিফেন্স মেকানিজম, আমরা একটু পরে পড়বো হোয়াট ইজ দ্য ডিফেন্স মেকানিজম। আচ্ছা, এরপর আমরা যাব যে
লাংয়ের একটু মেকানিক্স সম্পর্কে বলেছি না কিছুক্ষণ আগে, তো একটু করে মেকানিক্স বলছিলাম যে পেসিভ মুভমেন্ট, ইন্সপিরেশন হলো অ্যাক্টিভ প্রসেস আর এক্সপ্রেশন হলো পেসিভ প্রসেস, তাই না? কিন্তু লাংসে যখন মেকানিক্স আমরা দেখবো, আমরা আসলে মেকানিক্সের কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে। কি আছে? আমরা জানি যে হেলদি অ্যালভুলাসগুলোর ওয়াল সাধারণত কিছু নেটওয়ার্ক অফ ইলাস্টিক ফাইবার্স এন্ড কোলাজেন থাকে এখানে, তাই না? ফলে দ্য ভলিউম অফ দ্য এয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য নর্মাল টাইডাল ভলিউম, আমরা যে নর্মাল টাইডাল ভলিউম নিচ্ছি, একটা 70 কেজি ওয়েটের দেখে গেলে 500 ml মতো যদি নর্মাল ভলিউম থাকে, অ্যাট দ্য ভলিউম অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইডাল ভলিউম ইজ কল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তাই না? আমাদের অনেক ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি থেকে যায়, তাই না? আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমই আছে প্রায় অ্যারাউন্ড 2100 থেকে 3200 ml, কিন্তু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাই না? আমরা টাইডাল ভলিউম নেওয়ার পরেও যদি আরও জোরে যদি আমরা শ্বাস নিই, দেখা যায় আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্রায় 2100 থেকে 3200 রিজার্ভ ভলিউম থাকে আমাদের, তাই না? হাউ মাছ আমাদের কী পরিমাণ আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আছে, তাই না? এটা আমরা এফআরসি বলি। এই যে এফআরসি যেটা আছে, যেটা যে ভলিউমটা লাংসের থেকে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইডাল রেসপিরেশন, সেই ভলিউমের কিছু ইনওয়ার্ড, কিছু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি থাকে, কিছু আউটওয়ার্ড টেন্ডেন্সি থাকে। ইনওয়ার্ড ইলাস্টিক রিকয়েল অফ দ্য লাংস টেন্ডেন্সি কি ওই ইলাস্টিন ফাইবারগুলো করে, এই কোলাজেন ফাইবারগুলো করে, অ্যালং উইথ ওই যে সারফেস টেনশন, অ্যালভিউলাসের সারফেস টেনশন যে সারফেক্টেন্ট তৈরি হয়, এরা কি করে? ইলাস্টিক ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য লাং করে। আচ্ছা, আর এটা ব্যালেন্স হবে কী হবে? এটা ইনওয়ার্ড, তার মানে ইনওয়ার্ড হলে আউটওয়ার্ড একটা রেজিস্ট্যান্স দিচ্ছে। এটা ব্যালেন্স করে কী হবে? যে চেস্ট ওয়ালেরও একটা ইনওয়ার্ড ডিস্টরশন হয় ফ্রম দ্য রেস্টিং স্পেস কজিং নেগেটিভ প্রেশার ইন দ্য প্লুরাল স্পেস। তাহলে কিছু ইনওয়ার্ড মুভমেন্ট থাকে, কিছু আউটওয়ার্ড মুভমেন্ট থাকে, যা এটাকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য, তাই না? আচ্ছা, এখন আমাদের লাংস যেহেতু একটা অনেক বড়, এপেক্স থেকে শুরু করে বেস পর্যন্ত, এবং বেজাল রিজন যেহেতু ডিপেন্ডেন্ট পার্ট, এবং ওখানে যেহেতু লাং টিস্যু বেশি থাকে, সো এটা অলওয়েজ ডিপেন্ডেন্ট পার্ট, অলওয়েজ ডিপেন্ডেন্ট পার্ট। যেহেতু ওখানে লাং টিস্যু খুব বেশি থাকে, ওখানে এয়ার বেশি প্রবেশ করতে পারে, এবং ডিপেন্ডেন্ট পার্টে যেহেতু গ্রেভিটির কারণে ভাস্কুলার সাপ্লাইও অনেক বেশি থাকে, ফলে দেখা যায় দেখা যাচ্ছে কি গ্রেটার পোর্শন অফ দ্য ইনহেল ব্রেথ passes to the basal region, তাই না? which also receive the greater blood flow as a result of gravity, তাই না? এই জন্যই দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো তোমরা এবার যে আমাদের কোভিড হলো না, করোনা ভাইরাস, তোমরা কেউ জানো যে প্রন শুনছো? প্রন পজিশন শুনছো? জি স্যার। কেন করছি এটা প্রনটা? দিস ইজ দ্য রিজন প্রন, কারণ এগুলো দেখা গেছে করোনা ভাইরাসটা আমাদের বেজাল রিজিয়নে বেশি এফেক্ট করে। যেহেতু আমাদের বেজাল রিজিয়নে বেশি এয়ার ঢুকে এবং বেশি ব্লাড সাপ্লাই হয়, তার মানে ভেন্টিলেশন পারফিউশনের অনুপাতও কিন্তু বেজালে বেশি সবচেয়ে। যখনই বেজাল রিজিয়ন এফেক্ট হয়, তখনই আমরা বেশি হাইপোক্সিয়া হয়ে যাই। এই জন্য করা হয়, দেখে প্রোন করে ফেললে কি হয়, এই বেজাল পার্টগুলো এন্টিরিয়রলি ফ্লুইডগুলো মুভ করে যায়, ফলে আমার বেজাল রিজিয়নে ভেন্টিলেশন পারফিউশনটা আবার বেশি মানে খুব ভালোভাবে হয় আর কি, রুগীর হাইপোক্সিয়া অনেকটা কমে যায়, তাই না? এই কনসেপ্ট থেকে কিন্তু এই তোমরা দেখো কোভিডে কিন্তু প্রন পজিশনকে এনকারেজ করছিল, যে যখনই শ্বাসকষ্ট হবে, যখনই পেশেন্ট কষ্ট থাকবে, তখন আপনারা প্রন করে শোন। এই কনসেপ্ট আসছে কিন্তু এই মেকানিক্স থেকে আসছে আসলে, ঠিক আছে? আরেকটা হলো অ্যালভিউলার ওয়ালের গায়ে যে ইলাস্টিন ফাইবারগুলো আছে, সেগুলো কিন্তু একটা রেডিয়াল ট্র্যাকশন দিয়ে রাখে, যাতে রেসপিরেটরি ব্রঙ্কিউলগুলো এক্সপিরেশন হওয়ার পরে কলাপস না করে যায়, তাই না? মানে ওটা অনেকটা স্লিং আর কি, স্লিং অনেকটা কালুঘাটে ব্রিজ যেমন দুদিকে স্লিং করে আছে, শাহমানত ব্রিজ, এরকম অ্যালভিউলাসের টার্মিনাল ব্রঙ্কিউলগুলোর গায়ের মধ্যে যে ইলাস্টিন ফাইবারগুলো থাকে, তারা রেডিয়াল ট্র্যাকশন থাকে, তারা চারদিকে রেডিয়াল ট্র্যাকশন দিয়ে এমনভাবে ওই অ্যালভিউলাসগুলোকে প্যাটার্ন করে রাখে, যাতে আমরা এক্সপিরেশন অবস্থায় এগুলো কলাপস না হয়ে যায় আর কি, তাই না? তার মানে কি এটা আমাদের এয়ারগুলোকে এক্সপ্রেশন অবস্থায় বের হতে সহায়তা করে। তার মানে এক্সপ্রেশন নেওয়ার পরও কিন্তু আমাদের লাগে আর এয়ার থাকার কথা না, তাহলে যদি কোনো কারণে
এই রেডিয়াল ট্র্যাকশনের ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, তাহলে দেখতে আমরা শ্বাস নিব ঠিকই, আমরা যখন শ্বাস ছেড়ে দিব তখন কিন্তু আমাদের রেসপিরেটরি বঙ্কিলগুলো কলাপস হয়ে যাবে। কলাপস হয়ে গেলে আমরা সাফিসিয়েন্ট পরিমাণে আমরা এয়ার বের করতে পারবো না, ফলে অ্যালবুলাসের ভিতরে এয়ার থেকে যাবে, এটাকে বলা এয়ার ট্র্যাপিং, এয়ারগুলো ট্র্যাপ হয়ে যায়। এই এই ট্র্যাপিং মেকানিজমটা হলো সিওপিডির একটা ভালো প্যাথোফিজিওলজি। আমরা যখন সিওপিডি পড়াবো দেখবো যে এয়ার ট্র্যাপিং কথাটা বারবার আসবে। সিওপিডি এয়ার ট্র্যাপ হয় কেন হয়? ওই রেডিয়াল ফাইবারসগুলো ডিউ টু এ স্মোকিং অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন ওই ইলাস্টিন ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, ফলে এই রেডিয়াল ট্র্যাকশনগুলো থাকে না, ফলে প্রিমেচিউরলি এক্সপিরেশনারি অবস্থায় এয়ারওয়ে ক্লাপস হয়ে যায়, ফলে প্রগ্রেসিভ এয়ার ট্র্যাপিং হতে থাকে সিওপিডিতে এবং হাইপার ইনফ্লেশন হয়। এই জন্য এটাও একটা ইম্পর্টেন্ট লাং মেকানিক্স টু মানে টু আইডেন্টিফাই দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য সিওপিডি। ঠিক আছে, এটা আমরা যখন সিওপিডি পড়াবো আরও ডিটেলস পড়াবো। এখন আসলে ব্রিদিং, তাই না? ব্রিদিং কি কন্ট্রোল করে আমাদের ব্রিদিং? আমরা যে স্পন্টেনিয়াসলি ব্রিথ দিচ্ছি, তাই না, আবার আমরা ব্রিদিং ধরেও রাখতে পারি, কিন্তু নিজে নিজে হোল্ডও করতে পারি। তাহলে দেখা যায় ব্রিদিংয়ের কিছু কন্ট্রোলার আছে, তাই না? কিছু সেন্ট্রাল কন্ট্রোল আছে, কিছু কিছু পেরিফেরাল কন্ট্রোল আছে, কিছু কিছু আবার ইমোশনাল কন্ট্রোলও আছে, তাই না? সেন্ট্রাল কন্ট্রোল কে করে? সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর থাকে, কই মেডুলা অবলঙ্গটা থাকে, তাই না? এবং এরা বেশিরভাগ এই সমস্ত সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর ইজ ট্রিগার্ড বাই দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। যখন সিএসএফে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায় তখন এদেরকে স্টিমুলেট করতে পারে। সেরকম কিছু ক্যারোটিড বডি আছে যেগুলো পেরিফেরাল ক্যামোরিসেপ্টর হিসেবে কাজ করে, তাই না? ক্যারোটিড বডিতে এরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের উপরে সেন্সিটিভিটি খুব কম, এদের কিন্তু হাইপোক্সিয়ার প্রতি সেন্সিটিভ বেশি। যখন পার্শিয়াল প্রেশারে কার্বন ডাইঅক্সাইড বিলো 60 মিলিগ্রামের নিচে নেমে যায় তখন ক্যারোটিড বডিগুলো বেশি সেন্সিটাইজ হয়। এই জন্য আমরা যখন সিওপিডি পড়বো তখন দেখবা যারা লং স্ট্যান্ডিং স্টেবল টাইপ 2 সিওপিডি ফেলিউর থাকে যারা, এদের ক্ষেত্রে কিন্তু ওরা হাইপোক্সিক ডায়েট মেনটেন করতে পারে। এই সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে দেন দ্য পেরিফেরাল ক্যামোরিসেপ্টর তারা ভালো কাজ করে দেন দ্য সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর। আমরা যখন সিওপিডি পড়াবো তখন দেখবো যে কীভাবে আমরা যখন সিওপিডি ম্যানেজ করি, আমরা কেন একদম লো কনসেন্ট্রেশন অক্সিজেনকে আমরা বেশি প্রেফার করি, বিকজ সেই ক্ষেত্রে পেরিফেরাল ক্যামোরিসেপ্টরগুলো খুব অ্যাক্টিভ থাকে, হাইপোক্সিক সেন্স থাকে ওদের বেশি। এইটা একটা প্যাথোফিজিওলজি বা রিলেটেড মানে কন্ট্রোল অফ ব্রিদিং। আর কিছু ব্রিদিং আছে মাসের স্পিন্ডেল থাকে চেস্ট ওয়ালের গায়ে, সেগুলোও কিন্তু ব্রিদিং হিসেবে চেস্ট ব্রিদিং খুব ভালো ভালো ভূমিকা রাখে। এই জন্যই দেখা যায় আমাদের যারা লং স্ট্যান্ডিং মাসেল, যাদের ওয়াস্টিং থাকে, যাদের মাসেল বিভিন্ন মাসেল ওয়াস্টিং ডিজিজ লাইক এমএনডি, গুলেনবেরি, এই সমস্ত যাদের যাদের মাসেল খুব নিউট্রিশন থাকে, পুয়ার নিউট্রিশন থাকে, মাসেল বিল্ড থাকে না, এদেরও কিন্তু আসলে ব্রিদিং ডিফিকাল্টি হয়, কারণ মাসেল স্পিন্ডেল থেকেও কিন্তু একটা রেসপিরেটরি সেন্স কাজ করে যেটা ব্রিদিংকে কন্ট্রোল করে। হ্যাঁ, কিছু আছে আবার ভ্যাগাল সেন্সরি ফাইবারস ইন দ্য লাংস, তাই না, সেগুলো ব্রিদিংকে কন্ট্রোল করে। এই জন্য আমরা যখন টক্সিন ইনহেল করি বা ডাস্ট ইনহেল করি, সেগুলো কিন্তু আমাদের ব্রিদিং অ্যাবনর্মালিটি করতে পারে টু সেন্স দ্য ভ্যাগাল সেন্সরি ফাইবারস ইন দ্য লাং। অ্যানাদার ইজ আমরা ভলিউশনাল কন্ট্রোল, আমরা ইমোশনাল, আমরা নিজেরাও কিন্তু ধরে রাখতে পারি, ইমোশনালি কিন্তু নিজেরাও ভেন্টিলেশন ধরে রাখতে পারি। এগুলো যদি একবার হাইপার ভেন্টিলেশন সিনড্রোম আমরা যখন পড়াবো, যে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম একটা টার্ম আছে যেখানে ফাংশনাল ডিস্ট্রেস হয় রোগীরা ভলান্টারি তাদের রেসপিরেশন ধরে রাখতে পারে, তাই না? সেগুলো এগুলো হলো ইমোশনাল কন্ট্রোল, তাই না? দে ওভাররাইড দ্য অটোনমিক কন্ট্রোল অফ দ্য ব্রিদিং, তাই না? তাহলে এই যে কন্ট্রোল অফ ব্রিদিংয়ের সাথেও কিন্তু আমাদের কিছু প্যাথোফিজিওলজি আছে। এরপরে ইম্পর্টেন্ট হলো ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, তাই না? এটাও কিন্তু আমরা পড়ছি ফিজিওলজিতে, ভিকিউ মিসম্যাচ। হোয়াট ইজ ভিকিউ মিসম্যাচ? অপটিমাম যদি গ্যাস এক্সচেঞ্জ হতে যায় লাংসে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয়, তাহলে হবে কি একটা রেজিওনে, প্রতিটা রেজিওনের ডিস্ট্রিবিউশন কিন্তু একই রকম হতে হবে, তাই না? পুরো লাংসে একই রকমভাবে কিন্তু সব জায়গায় একই রকমভাবে কিন্তু ভেন্টিলেশন পারফিউশন হয় না, রেজিওনে হয়, তাই না? তাহলে প্রতিটা রেজিওনে একদম, যদি আমি রেজিওনাল ধরি, তাহলে প্রতিটা রেজিওনে কিন্তু একই রকম ভেন্টিলেশন এবং পারফিউশন যদি ম্যাচ করে তাহলে একটা গুড ভেন্টিলেশন পারফিউশন ম্যাচ হবে। কিন্তু দেখা যায় একটা সেগমেন্টাল লেভেলে বা সাব সেগমেন্টাল লেভেলে যে
এখন সেগমেন্টাল সাবসেগমেন্টাল ব্রঙ্কাস লাং ইউনিট যেখানে আছে সেইখানে একটা পেকুলারিটিস আছে। সেখানে কি হয়, সেখানে হাইপোক্সিয়া করে কি ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করতে পারে, পালমোনারি ভেসেলকে কনস্ট্রিক্ট করে। কার্বন ডাইঅক্সাইড কি করে, আবার এয়ারওয়েকে ডাইলেট করে, এয়ারওয়েকে ডাইলেট করে। এটা কিন্তু একটা মানে লাংসের একটা একটা ইনহেরিন্ট মেকানিজম, তাই না? হাইপোক্সিয়া কিন্তু সবখানে ভেসেলকে ডাইলেট করে কিন্তু বাইরে গিয়ে, তাই না? একমাত্র লাংসের সেগমেন্টাল বা সাব সেগমেন্টাল ব্রঙ্কাস লেভেলে কিন্তু হাইপোক্সিয়া পালমারি ভেসেল কনস্ট্রিক্ট করতে পারে। এবং কার্বন ডাইঅক্সাইড যেটা বের হয় আমাদের অ্যালভুলাস দিয়ে, সেটা কি করে, এয়ারওয়েকে ডাইলেট করে। তাহলে যদি কোনো কারণে কোনো প্যাথোফিজিওলজি যদি সেগমেন্টাল লেভেলে হয় এবং সেখানে যদি কোনো কারণে হাইপোক্সিয়া হয়, তাহলে ভেসেল কনস্ট্রিক্ট হবে। যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে যায়, সেই এয়ারওয়েকে ডাইলেট করবে, ফলে একটা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। ভেন্টিলেশন পারফিউশন কী হবে, মিসম্যাচ হবে। কিছু কিছু রোগে আমরা যত টাইপ 1 টাইপ 2 ফেলিউর পড়াবো, পরে রেসপিরেটরি ফেলিউর পড়াবো, এর মেইন মেকানিজম কিন্তু আসলে এখানেই, এই যে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, তাই না? তাহলে লাং ডিজিজ যদি হয়, যে কোনো লাং ডিজিজের জন্য দেখা যায় কোনো সেগমেন্টে আন্ডার ভেন্টিলেশন থাকবে, কোনো সেগমেন্টে আন্ডার পারফিউশন থাকবে, ফলে একটা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে, তাই না? এবং সেটাই আলটিমেটলি রেসপিরেটরি ফেলিউরের কমন কারণ। তো রেসপিরেটরি ফেলিউরের কমন কারণ হলো ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। বুঝছো তোমরা এটা? জি ভিকিউটা স্যার। বুঝছো এখন? জি স্যার। ভিকিউর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা বুঝছো? হোয়াট আর দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ ভিকিউ? জি স্যার। ঠিক আছে। এরপরে কি, খালি তো ভিকিউ মিসম্যাচ হলে রেসপিরেটরি ফেলিউর হয় না, আরও অনেক কারণ হতে পারে, তাই না? একটা কারণ হতে পারে কি, যদি কোনো কারণে অ্যালভিউলার ক্যাপিলারিগুলো ডিস্ট্রয় হয়ে যায়, যদি অ্যালভিউলার ক্যাপিলারিগুলো ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু লাংয়ের চেঞ্জ হবে না। সিওপিডিতে কিন্তু অ্যালভিউলার ক্যাপিলারিগুলো কিন্তু ডিস্ট্রয় হয়। আবার যদি কোনো কারণে রেসপিরেটরি মেমব্রেনগুলো ডিস্ট্রেস হয়ে যায়, অথবা রেসপিরেটরি মেমব্রেন থিকেন হয়ে গেল, ফাইব্রোসিস হয়ে গেল, যেমন কিছু কিছু রোগ আছে যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলো রেসপিরেটরি মেমব্রেন থিকেন হয়ে যায়, তাই না? ঠিক আছে, এরকম হলেও কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইম্পেয়ারমেন্ট হবে। তাহলে দিস অল দ্য কজ অফ দ্য রেসপিরেটরি ফেলিউর। তো রেসপিরেটরি ফেলিউর অনেকগুলো মেকানিজম, ভিকিউ মিসম্যাচ একটা মেকানিজম, তাই না? পালমোনারি ক্যাপিলারি ডিস্ট্রাকশন একটা মেকানিজম, তারপরে রেসপিরেটরি মেমব্রেন থিকেন হয়ে যাওয়া, ডেস্ট্রয় হয়ে যাওয়া, এটাও একটা মেকানিজম, তাই না? মেকানিজম। আবার অ্যানাদার কোশ্চেন হলো, আমাদের লাংসের মধ্যে একটা আছে পালমোনারি সার্কুলেশন। আমাদের শরীরে মোট কয়টা সার্কুলেশন আছে? দুইটা বড় সার্কুলেশন আছে, একটা সিস্টেমিক সার্কুলেশন, একটা হলো পালমোনারি সার্কুলেশন, তাই না? বুঝছো? জি স্যার। জি স্যার। আরেকটা আছে কিন্তু পোর্টাল সার্কুলেশন, তাই না? তো পালমোনারি সার্কুলেশনের বৈশিষ্ট্য কি? পালমোনারি সার্কুলেশন বলে ইট ইজ এ লো প্রেশার সার্কুলেশন, আর সিস্টেমিক সার্কুলেশন হলো হাই প্রেশার সার্কুলেশন, তাই না? লো প্রেশার মানে এখানে সিস্টেমিক প্রেশার 24, ডায়াস্টোলিক প্রেশার থাকে 9-এর মতো, 24/9 মিলিমিটার মার্কারি। এই জন্য পালমোনারি সার্কুলেশন এত লো হওয়ার কারণেই কিন্তু আমরা অ্যাকুমুলেট করতে পারি অনেকগুলো ব্লাড। আমরা যখন এক্সারসাইজ করি, তাহলে আমাদের পালমোনারি ক্যাপিলারিতে অনেকগুলো ব্লাড কিন্তু আমরা জমা করতে পারি আমাদের লো প্রেশার সার্কুলেশন হলে। ফলে যেটা কিন্তু আমরা এক্সারসাইজ করলেও কিন্তু আমরা নর্মাল মানুষরা কিন্তু ব্রেথলেসনেস ফিল করি না। আসলে কেন করি না? আমাদের এই পালমোনারি সার্কুলেশন এত লো প্রেশার সার্কুলেশন, আমরা অনেক ব্লাডকে অ্যাকুমুলেট করতে পারি এখানে। So can accumulate the large amount of increase of flow with minimum rise of pressure. অনেকগুলো ব্লাড গেলে ওখানে খুব একটা প্রেশার বাড়ে না সার্কুলেশন, কারণ ইট ইজ এ লো প্রেশার সার্কুলেশন আগে থেকেই। এটা কিন্তু একটা ব্লেসিং আমাদের জন্য, আল্লাহর দেওয়া একটা ব্লেসিং। আমরা এক্সারসাইজ করলে কিন্তু আমরা ডিসপ্লে হয় না। যদি কোনো কারণে পালমোনারি সার্কুলেশনের প্রেশার বেড়ে যায়, কোনো রোগের কারণে যদি পালমোনারি সার্কুলেশনের প্রেশার বেড়ে যায়, কী কারণে বাড়তে পারে? যখন বেড়ে যেত আমরা সেটাকে বলি পালমোনারি হাইপারটেনশন। আমরা সিস্টেমিক যখন বাড়ে তখন আমরা কি বলি? সিস্টেমিক হাইপারটেনশন বলি। আর যখন পালমোনারি সার্কুলেশনের প্রেশার বাড়বে এটা বলে পালমোনারি হাইপারটেনশন, তাই না? কি কারণে বাড়তে পারে? একটা কারণ বাড়তে পারে যে যদি আমার পালমোনারি অ্যালভিউলার ক্যাপিলারিগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাই না? তাহলে হতে পারে লাইক এমফাইসিমা, সিওপিডিতে হয়। যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে ওখানে থম্বাস জমে, পালমোনারি আর্টারিতে কোনো কারণে থম্বাস হয়ে গেল, তাহলে আর ব্যাক ফ্লো হবে না ব্লাডগুলো, সেখানে প্রেশার বাড়বে। আরেকটা হতে পারে ইন্টারস্টিশিয়াল ইনফ্লামেশন,
কোনো কারণে রেসপিরেটরি মেমব্রেনের ইন্টারস্টিশাল ইনফ্লামেশন হলো, তাই না, ক্যাপিলারি এগুলো ঠিক হয়ে গেল, ডেস্ট্রয় হয়ে গেল, তখনও হতে পারে। অথবা যদি কোনো কারণে পালমারি ভাস্কুলার ডিজিজ হয়ে ভেসেলগুলো ঠিক হয়ে যায়, যে প্রাইমারি পালমারি হাইপারটেনশন, আমরা পড়াবো তোমাদেরকে এই রোগগুলো। তাহলে বিভিন্ন রোগের কারণে পালমারি হাইপারটেনশন ডেভেলপ করে। যখনই ডায়াবেটিস হবে তখন সে তখন আর লো প্রেশার থাকবে না, তখন সে হাইপারটেনশন থাকবে। তখন আমরা এক্সারসাইজ করতে গেলে হবে কি, এক্সারসাইজ যখন করবো আমরা অনেকগুলো ব্লাড আসবে কিন্তু আমাদের প্রেশার বেড়ে যাবে, অনেকগুলো ব্লাড জমবে কিন্তু আমাদের প্রেশার অনেক বেড়ে যাবে। তখন করবে কি, এক্সারসাইজ করতে গেলে পেশেন্ট ব্রেথলেসনেস ফিল করবে। দিস কল পালমারি হাইপারটেনশন, তাই না। এবং এই পালমারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে তখন ব্যাক প্রেশারে কে দিবে, আমরা জানি ব্যাক প্রেশার রাইট ভেন্ট্রিকল তখন অনেক বড় হয়ে যায়, রাইট ভেন্ট্রিকল তখন অনেক বড়, সে ব্যাক ফ্লো দিয়ে রাইট এট্রিয়ামে যাবে, আলটিমেটলি রাইট হার্ট ফেলিউর হবে। দিস কল কোর পালমোনেল, আমরা এটা সিওপিডিতে পড়বো, তাই না। তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝছি স্যার। আমি তোমাদেরকে আসলে পড়াচ্ছি আজকে ফিজিওলজিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, মানে ফিজিওলজির সাথে আমাদের কিভাবে আমরা রোগগুলো পড়বো, ওই জাস্ট কোরিলেশনটাই আজকে তোমাদেরকে একটু শোনাচ্ছি। জি স্যার। এরপর আসবে কি লাং ডিফেন্স। আচ্ছা, লাং ডিফেন্স আমরা রেসপিরেটরি সিস্টেমের, তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে লাং ডিফেন্স সম্পর্কে পড়ছো, যে আপার ইয়ারওয়ে কিছু ডিফেন্স থাকে, লোয়ার ইয়ারওয়েতে কিছু ডিফেন্স থাকে। আপার ইয়ারের ডিফেন্সটা কি, ওই নাকের মধ্যে সিলিয়া থাকে, তাই না, সিলিয়াগুলো কি করে ইয়ারগুলোকে, ইয়ারের ফরিন পার্টিকেলকে ট্র্যাপ করে ফেলে, তাই না। একটা থাকে ডিফেন্স আমাদের আমাদের তাহলে আপার ইয়ারের একটা ডিফেন্স কি, আমাদের নোস, নেজাল এবং ওরোফেরিন্স, এখানে কি অনেকগুলো সিলিয়া থাকে যেগুলো পার্টিকেলকে কি করে, ফরিন পার্টিকেলকে ট্র্যাপ করে ফেলতে পারে, ট্র্যাপ করে বাইরে দিয়ে ফেলতে পারে। এক নাম্বার, এটা হলো আমাদের এক নাম্বার প্রোটেক্টিভ মেকানিজম ইন দ্য আপার এয়ারওয়ে। আচ্ছা, দুই নাম্বার মেকানিজম কি আমাদের আপার এয়ারওয়েতে, আমরা যখন এয়ার নিচ্ছি সেই এয়ারগুলো আমাদের এখানে হিউমিডিফাই হয়ে যায়, ময়েশ্চার হয়ে যায়, তাই না, হয়ে কি করে এগুলো আমাদেরকে বডির যে টেম্পারেচার তার সাথে একই রকম করে এয়ারটাকে কমফোর্টেবল করে। দুই নাম্বার। তিন নাম্বার কি মেকানিজম, কাফ রিফ্লেক্স, আমাদের কিন্তু একটা কাশি হয়, তাই না, আমরা কিন্তু আমাদের ফেরিংস লেরিংস এগুলো কিন্তু খুব সেন্সিটিভ। যখনই আমাদের কোনো ফরিং পার্টিকেল এই সমস্ত জায়গায় যাই তখন কিন্তু আমরা কাশি দিই, আমরা কাশি দিয়ে আমরা ফরিং পার্টিকেলগুলোকে বের করার চেষ্টা করি। এই যে কাফ রিফ্লেক্স, এটাও কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য আপার এয়ারওয়ে, তাই না, আপার এয়ারওয়ে। লেরিংস ইজ অলসো এ স্ফিংটার, তাই না, কারণ লেরিংস স্ফিংটার হিসেবে কাজ করে কখন, আমরা যখন ঢোক গিলি, আমরা যখন সোয়ালো করি তখন কিন্তু আমাদের এপিগ্লোটিস কিন্তু আমাদের লেরিংসকে কভার করে, বলে আমাদের খাদ্যগুলো কিন্তু আর ইয়াতে ঢুকে না, এয়ারওয়েতে ঢুকে না, ইসোফেগাসে চলে যায়। তো লেরিংস ইজ এ স্ফিংটার। সো দেখো আমাদের আপার এয়ারওয়েতে অনেকগুলো প্রোটেক্টিভ মেকানিজম আছে। যদি কোনো কারণে এই প্রোটেকশনগুলো চলে যায়, যদি কোনো কারণে আমাদের কাফ রিফ্লেক্স নষ্ট হয়ে যায়, যদি কোনো কারণে আমাদের সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, যদি কোনো কারণে আমাদের লেরিংসের প্যাথোলজি কারণ লেরিং স্পিড হিসেবে কাজ করতে না পারে, তাহলে হবে কি, আমরা আমাদের পার্টিকেলগুলো আমাদের লাংসে ঢুকে যাবে, হবে তখন না এটা নাম হয়ে যায় অ্যাসপিরেশন নিউমোনিয়া, তাই না। আমরা যে আমাদের যে গ্লোটিয়াল মাসেলগুলো আছে, আমাদের গ্লোটিস নেজোফেরিঞ্জিয়াল যে মাসেলগুলো, ফেরিংসে মাসেলগুলো আছে, সেগুলো যদি কোনো কারণে মাসেলগুলো যদি কোনো কারণে ইনব্যালেন্স হয়, কোনো কোঅর্ডিনেট মুভমেন্ট করতে না পারে, তাই না, তখন করে কি আমরা সোয়ালো করতে গেলে আমাদের এয়ারওয়েতে খাবারগুলো ঢুকে যাবে। যেমন সুডো বালবার পালসি বা এমন কোনো নিউরোলজিক্যাল ডিজিজ যেগুলো মাসেলকে ইনভলভ করে, জিবিএস, গুলেনবেরি সিন্ড্রোম, তাই না, মায়োটনিক ডিস্ট্রফি, যেগুলোতে আমাদের মাসেলগুলো ইনভলভ হবে, আমাদের কোঅর্ডিনেশন মুভমেন্ট হবে না, সেক্ষেত্রে আমাদের কি হবে, আলটিমেটলি এয়ারওয়েতে ঢুকে যাবে সবগুলো, স্পেশাল নিউমোনিয়া হবে। লোয়ার এয়ারওয়ে কিছু আছে ডিফেন্স মেকানিজম। লোয়ার এয়ারওয়ে কি ডিফেন্স মেকানিজম আছে, সাধারণত লোয়ার এয়ারওয়েগুলো স্টাইল থাকে, স্টাইল, এগুলো আমরা বলি স্টাইল এয়ারওয়ে। এখানেও কিন্তু অনেক সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, তাই না, এখানে অনেকগুলো সিলিয়া থাকে এবং প্রচুর মিউকাস সিক্রেশন হয় এই লোয়ার এয়ারওয়েতে আপ টু দ্য ব্রঙ্কিউল পর্যন্ত। এটা আমাদের সুবিধা কি, প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হলে কি হয়, আমাদের ফরিং পার্টিকেলগুলো ট্র্যাপ হয়ে যাবে, আর এখানে মিউকোসিলিয়ারি অ্যাসকেটও থাকে অনেক, ফলে সিলিয়াগুলো কি করে আমাদের এই ফরিং পার্টিকেলগুলোকে বাইরে বাইরে বের করে দেয়। দিস ইজ দ্য প্রোটেকশন মেকানিজম। যদি কোনো কারণে এই সিলিয়া মিউকাস সিক্রেশন বেড়ে যায়, যদি কারোর কারণে মিউকোসিলিয়ারি এই অ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায়, যেমন স্মোক,
যারা খুব স্মোক করে ওদের কি হয়, এই লোয়ার এয়ারওয়েতে মিউকাস সিক্রেশন বেড়ে যায়, ওদের কি হয় সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, ফলে এতগুলো মিউকাস বাড়ে কিন্তু সিলিয়া নষ্ট হয়ে যায়, ফলে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স হয় না, আর কোন একটা ফরিং পার্টিকেল ঢুকলে সরাসরি লাংসে চলে যায় অ্যান্ড দে ডেভেলপ নিউমোনিয়া। সো এই প্রোটেকশনটা চলে যাওয়ার কারণে আমাদের কি হয়ে গেল, আমরা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে গেলাম, তাই না? এটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আবার হয় কি, কিছু কিছু কনজেনিটাল রোগ থাকে যেগুলোতে এই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, সিলিয়ার ট্রান্সপোর্টগুলো নষ্ট হয়ে যায়, যেমন কার্টেজানাস সিনড্রোম, আমরা এগুলো পড়াও পড়ে, ইয়াং সিনড্রোম, সিলিয়ারি ডিসমোটিলিটি সিনড্রোম কিছু আছে যেগুলোতে এই মিউকোসিলিয়ারিগুলো নষ্ট হয়ে যায়, ফলে ওই পেশেন্টটা রিপিটেড ডেভেলপমেন্ট অফ দ্য সাইনো পালমোনারি ইনফেকশন, আলটিমেটলি ব্রঙ্কিয়েক্টেসিস ডেভেলপ করতে পারে এরা, তাই না? আবার কিছু কিছু আছে আমাদের ইয়ারওয়েতে কিছু সিক্রেশন বের হয় যেগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে, যেমন ডিফেন্সিন, ইমিউনোগ্লোবিন এ, লাইসোজাইম, অ্যান্টিপ্রোটিয়েস, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো ইয়ারওয়েতে সিক্রেশন হচ্ছে, কিন্তু এরা আমাদের ডিফেন্স করতেছে, কিন্তু ডিফেন্স করতেছে, এবং তাদের কাজ হলো কি অপশনাইজ করা ব্যাকটেরিয়াকে এবং ডেস্ট্রয় করে ফেলা আলটিমেটলি। তাহলে যদি কোনো কারণে কোনো ডিজিজ প্রসেসে যদি এই এনজাইমসগুলো সিক্রেশন না হয়, যদি এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, যদি এনজাইমগুলো সাফিসিয়েন্ট পরিমাণে না থাকে, তাই না, তাহলে আমরা রোগে আক্রান্ত হবো। যেমন একটা রোগ আছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, তাই না? আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি একটা রোগ আছে, যেটা ডেফিসিয়েন্সির কারণে নিউট্রোফিলের যে ইলাস্টেসগুলো বের হয়, সেগুলো প্রোটিওলাইটিক এনজাইম, সেগুলো পুরো লাংসগুলোকে ডেস্ট্রয় করে ফেলে, আলটিমেটলি এমফাইসিমা ডেভেলপ করে, তাই না? আবার ওয়ান অফ দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য লাং টিস্যু ইজ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজ হলো কি ব্যাকটেরিয়াগুলোকে এনগালফ করে ফেলা, ডেস্ট্রয় করে ফেলা। ম্যাক্রোফেজ ইজ অলসো এ লোয়ার এয়ারওয়ে ডিফেন্স ইন দ্য লাংস, তাই না? ম্যাক্রোফেজের কাজগুলো কি, ওরা সাধারণত অর্গানিক ডাস্টগুলোকে এনগালফ করতে পারে, মাইক্রোবসকে এনগালফ করতে পারে, কিন্তু এর একটা সমস্যা হলো এরা কখনো ইনঅর্গানিক ডাস্টকে এনগালফ করতে পারে না, তাই না? ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট ইনঅর্গানিক ডাস্ট হলো অ্যাসবেস্টস এবং সিলিকা, এগুলো খুব ইনঅর্গানিক ডাস্ট। যদি কোনো কারণে এগুলো লোয়ার ইয়ারওয়েতে প্রবেশ করে, কিন্তু ম্যাক্রোফেজ কিন্তু এই ইনঅর্গানিক ডাস্টকে আর ইয়া করতে পারে না, তোমার এনগালফ করতে পারে না, ডেস্ট্রয় করতে পারে না, ফলে আলটিমেটলি কি হয়, এই সমস্ত সেল থেকে তখন প্রোটিওলাইটিক এনজাইম বের হয়ে তখন ওরা উল্টা আবার লাংসকে ইয়া করে ফেলে, ডেস্ট্রয় করে ফেলে। এই জন্য অ্যাসবেস্টস এবং সিলিকা যদি এক্সপোজ হয় কেউ, তাহলে তার লাং টিস্যু আলটিমেটলি লাং টিস্যু ড্যামেজ হয়ে যায়, না? আর আমাদের এয়ারওয়ের একটা বৈশিষ্ট্য হলো এয়ারওয়েতে নিউট্রোফিল থাকে কম, এয়ারওয়েতে কিন্তু নিউট্রোফিল অনেক কম থাকে, কিন্তু পালমোনারি ক্যাপিলারির পুলে, ক্যাপিলারি গায়ে গায়ে a lot of নিউট্রোফিলিক পুল থাকে, তাই না? ফলে যদি কোনো কারণে কোথাও ইনফেকশন হয়, শরীরে কোথাও ইনফেকশন হয় বা বার্নস হয় বা সেপসিস হয়, তাহলে অনেক পরিমাণে সাইটোকাইন রিলিজ হয়, এবং এদেরকে ডেস্ট্রয় করার জন্য a lot of নিউট্রোফিল তখন ক্যাপিলারির ওয়াল থেকে ইন্টারস্টিশিয়ামে চলে এসে কি করে, এরা একটা মেসাকার কাণ্ড ঘটায় ফেলে। এরা তখন একসাথে সবগুলোকে ডেস্ট্রয় করা আরম্ভ করে, বোথ দ্য পার্টিকেলস অ্যান্ড বোথ দ্য ল্যাং হেলদি টিস্যু। যে কারণে ARDS, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা হয় সেটা লাংসে খুব বেশি হয়। সেপসিস হচ্ছে এক জায়গায়, কিন্তু লাংস হয়েছে আক্রান্ত। পেনক্রিয়াটাইটিস হচ্ছে পেটের মধ্যে, পেনক্রিয়াটাইটিস হচ্ছে, কিন্তু আলটিমেটলি লাংস হয়ে যাচ্ছে ARDS। দিস ইজ দ্য রিজন যে লাংসে বেশিরভাগই ARDS ডেভেলপ করে। আর কিছু অ্যাডাপটিভ ইমিউনিটি থাকে, যেগুলো ডেনড্রাইটিক সেল, লাংসে কিছু ডেনড্রাইটিক সেল থাকে যেটা T এবং B লিম্ফোসাইটের প্রতি অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি করতে পারে। দিস আর দ্য লাং ডিফেন্স অফ। বুঝতেছো তোমরা? জি স্যার। হ্যালো, আচ্ছা। আরেকটা আমরা লাস্ট আর কিছু করে সময় নিব না, আর 5 মিনিট সময় নিব। আচ্ছা, আমরা ক্লাস পাবো যে রেসপিরেটরি ফাংশন ইন দ্য ওল্ড এজ, তাই না? তাহলে আমাদের সবখানে কিন্তু জেরিয়াট্রিক, এখন আমাদের দেশে কিন্তু মানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেছে, আমাদেরও বিভিন্ন কারণে এখন মানুষ অনেক দিন ধরে বাঁচে, মানুষ এখন দীর্ঘজীবী হচ্ছে, মানুষের মিন গড়াই এখন অনেক বাড়তেছে।
যতই মিন করাই বাড়তেছে, ততই জেরিয়াট্রিক পপুলেশন বাড়তেছে, ততই জেরিয়াট্রিক ডিজিজ বাড়তেছে, তাই না? তো আমি আগে বলছিলাম নিউমোনিয়া, লাং ক্যান্সার, ইভেন কি সিওপিডি, এগুলো সব কিন্তু বয়স্কদের খুব বেশি হয়। কেন হয় আসলে, বা কেন বয়স্করা বেশি ভালনারেবল হয়, তাই না, এই সমস্ত রেসপিরেটরি ডিজিজে? তোমরা দেখছো এবার কোভিডও কিন্তু বলছে যে বয়স্করা সাবধান, তাই না? বয়স্করা ঘর জি থেকে বের স্যার। হয় না, বলছে না? জি কি স্যার। বয়স্করা কেন বের হবে না? তাদের কয়, তাহলে দেখা যায় বয়স হয়ে গেলে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কোনো একটা চেঞ্জ হয়। কি কি চেঞ্জ হয়? এক নম্বর হয়ে যায় কি, ক্যাপাসিটি কমে যায়। আমাদের যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আছে, আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম, আমার যে ভাইটাল ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিগুলো কিন্তু বিভিন্ন কারণে, যেহেতু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি কমে যায় বয়স হয়ে গেলে, ইলাস্টিক ফাইবারগুলো কমে যায়, এই কারণে এদের রিজার্ভ কমে যায়, রেসপিরেটরি রিজার্ভগুলো কমে যায়, এক নাম্বার। দুই নাম্বার কি FEV1, তোমরা FEV1 এর নাম শুনছো? FEV1, ডু জি ইউ নো স্যার। হোয়াট ইজ FEV1? শুনছি স্যার। ফোর্স, হ্যাঁ, Forced expiratory volume ইন at ফার্স্ট first সেকেন্ড, second. ফার্স্ট সেকেন্ড। FEV1 এর একটা বৈশিষ্ট্য কি জানো? বয়স যখন 40-এর পরে হতে থাকে, তখন পার ইয়ারে 0.2% করে FEV1 কমতে শুরু করে। আমার যদি একটা মানুষের যদি 70% FEV1 হয়, বয়স যখন 40 হবে, যখন 41 হবে 0.2 কমবে। বয়স যখন 42 হবে তখন 0.4 কমে যাবে। এভাবে প্রগ্রেসিভলি প্রতি ইয়ারে 0.2% কমে। আলটিমেটলি FEV1 কমতে শুরু করে, FEV1 FVC রেশিও। যারা স্মোক করে এদের ক্ষেত্রে 3 গুণের বেশি FEV1 এগুলো আরো 3 কমে যায়। এবং যখন FEV1 50% এর নিচে নেমে আসে, পেশেন্ট ডেভেলপ রেসপিরেটরি ডিস্ট্রেস। এই জন্যই কিন্তু ওল্ড এজে ডিস্ট্রেসটা খুব বেশি হয়, ওল্ড এজে, কারণ ওদের FEV1ই ন্যাচারালি কমতে থাকে, স্মোক করলে তো আরো বেশি কমে। এই জন্য দেখা যায় যারা স্মোক করে দেখবা 20 বছর পরে, 10 বছর পরে ওদের সিওপিডি ডেভেলপ করে। আমরা কিন্তু সিওপিডি 40-এর আগে পাই না, এই জন্য সিওপিডি পাই 50 বয়স হলে, 55 হয়ে গেছে বয়স, তখন আমরা সিওপিডি পাই কিন্তু, কারণ ওর FEV1 ডিক্লাইন হচ্ছে, তাই না? এক নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আমরা যে কিছুক্ষণ আগে বললাম ভিকিউ মিসম্যাচ, তাই না? আমাদের নর্মাল হেলদিতে কিন্তু ভেন্টিলেশন পারফিউশন কিন্তু ম্যাচ থাকে, যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু এই ভেন্টিলেশন পারফিউশনের মিসম্যাচের টেন্ডেন্সিও বাড়ে, ইনক্রিজ দ্য মিসম্যাচ অফ ভেন্টিলেশন পারফিউশন রেশিও। কেন বাড়ে? কারণ যখন বয়স বাড়ে তখন ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং কমে যায়। যত বয়স বাড়বে তত এক্সপোজার টু দ্য পলিউশনের কারণে ইলাস্টিন ফাইবারের গুলো ইফেক্টিভনেস কমে যায়। ফলে কি হয়? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এয়ারওয়ে ট্র্যাপ হয়ে যায়, তাই না? ফাইব্রোস কোলাজেন ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, ফলে এয়ার ট্র্যাপ হতে থাকে। ওদের এক্সপিরেটরি যে ফুল যে এক্সপিরেটরি এয়ার যে ওরা টেন্ডেন্সি টু স্মল এয়ারওয়ে টু কলাপস ডিউরিং বেড়ে যায়, ফলে ওদের ভিকিউ মিসম্যাচে ওদের ওদের বেড়ে যায়। আরটা হয় কি, আমরা নর্মাল যারা যারা অ্যাডাল্ট, তারা হাইপোক্সিয়া এবং হাইপারকেপনিয়াকে যেভাবে, ওই যে বললাম যে ব্রিদিং মেকানিজম, আমাদের সেন্ট্রাল ক্যামোরিসেপ্টর যেভাবে কার্বন ডাইঅক্সাইডকে সেন্স করে, আমাদের পেরিফেরাল ক্যামোরিসেপ্টর যেভাবে অক্সিজেনকে হাইপোক্সিয়াকে সেন্স করে, কিন্তু বয়স্ক মানুষের এই সেন্সিটিভিটি টু দ্য হাইপোক্সিয়া হাইপারকেপনিয়াটা কমে যায়, তাই না? ফলে দেখা যায় বয়স অবস্থায় নিউমোনিয়া হচ্ছে, কিন্তু কোনো টেকিপ নিয়ে থাকে না ওদের। দেখলে মনে হবে কি রে, রুগী তো ভালো, হঠাৎ করে অক্সিজেন কমে যাচ্ছে কেন? দেখা যাচ্ছে তার নিউমোনিয়া হয়ে গেছে, কিন্তু ওর টেকিপনিক হচ্ছে না আর, কারণ তার সেন্স গুলো কমে যায় হাইপোক্সিয়ার মধ্যে একটা। আরটা হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক কমে যায়। ওই যে বললাম না আমরা, মাসেল মাসেল ইজ অলসো স্পিন্ডাল, এরাও কিন্তু রেসপিরেটরি মেকানিজম করে। যেহেতু মাসেল কমে যায়, মাসেল পাওয়ার কমে যায় এবং কার্ডিওভাস্কুলার তখন কম্প্রোমাইজ হয়ে যায়, তো দেখা যায় অ্যাজ হোল ম্যাক্সিমাম অক্সিজেন আপটেকও কমে যায় এবং চেস্ট ওয়ালের কমপ্লায়েন্স কমে যায়, কেননা মাসেলগুলো উইক হয়ে যায়, ওয়াস্টিং হয়ে যায়, আমাদের কোস্টোভার্টিবাল জাংশনগুলো রিফ যেগুলো আছে, যেগুলো ডিসগুলো ওসিফিকেশন হয়ে যায়, ফলে এগুলোর ভালো করে বাকেট হ্যান্ডেল পাম্প হ্যান্ডেল করতে পারে না, ফলে আলটিমেটলি কমপ্লায়েন্স কমে যায়, মেকানিক্সের ইমপ্লয়মেন্ট হয়, ফলে দেখা যায় চেস্ট ওয়ালের কমপ্লায়েন্সও কমে যায়। বিভিন্ন কারণে ওল্ড এজের ব্যক্তিরা বেশিরভাগ রেসপিরেটরি ডিজিজে ভুগে বেশি। দিস ইজ দ্য রিজন why the old age is vulnerable to many respiratory diseases. বুঝছো তোমরা? জি স্যার। This all about the today's lecture.
জাস্ট একটা ওভারভিউ দিলাম, আচ্ছা, যে জি স্যার। কিভাবে কিভাবে ফিজিওলজি, কিভাবে অ্যানাটমি, এগুলো আমাদের প্যাথোফিজিওলজির সাথে রোগের সাথে রিলেটেড আছে, তাই না? আটল ট্রান্সপোর্ট, অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয় আমাদের ব্লাডে দুইভাবে, ম্যাক্সিমাম হয় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তাই না? আর কিছু পার্সেন্ট থাকে প্লাজমাতে ডিজলভ হয়। কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমাদের শরীরে ট্রান্সপোর্ট হয়? বেশিরভাগ হয় বাইকার্বনেট আয়ন হিসেবে, কিছু পোর্শন হয় প্লাজমা দিয়ে, তাই না? ঠিক আছে, তাহলে তাহলে আজকে শেষ করি এখানে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। যা।